সুজা সোহেলকে দেখে মনে যেন সাহস ফিরে পায়। একই সাথে তার এটা ভেবে খারাপ লাগে যে বাবার এসব কথা জেনে তার ছোট ভাই না জানি কেমন অনুভব করে। সুজা নিজেও কষ্টটা অনুভব করেছে, তাই বুঝতে পারছে না সে। সুজার ভাবনার মাঝে সোহেল আবারও বলে, তোমরা চুপ করে আছো কেন? সাব্বির শেখ হাতটা সরিয়ে নিয়ে একটু পিছিয়ে বলেন, তুমি যে আসবে আগে তো জানাওনি। তোমার কোচিং এর কি অবস্থা? সোহেল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাই বর্তমানে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং করার জন্য ফার্মগেটে থাকে। সোহেল নিজের বাবার প্রশ্নের উত্তরে বলে, অনেকদিন তো অনেকদিন থেকে তোমাদের কথা মনে পড়ছিল, তাই ভাবলাম একবার এসে দেখা করে যায়, কিন্তু এসে যে এমন কিছু দেখবো ভাবিনি। আপু কি এমন করেছে যে তুমি ওকে মারতে যাচ্ছিলে? মায়ের মৃত্যুর পর তো তুমি কখনো আমাদের গায়ে হাত তোলেনি। সোহেল এই প্রশ্নে সাব্বির শেখ কিছু না বলে চুপ থাকেন। সুজা সোহেলের উদ্দেশ্যে বলে, কি বলবেন উনি? উনার কি কিছু বলার আছে? মুখ আছে? সোহেল নিজের বোনের কথা শুনে অবাক হয়, হতবাক স্বরে বলে, তোমরা এমন অদ্ভুত আচরণ করছো কেন? আমি বুঝতে পারছি না। এমন সময় তার নজর যায় অনন্তার দিকে। অনন্তার পরনে তখনও তাদের শাড়ি। সো- সোহেল আবারও বলে ওঠে, অনন্তা আপু এখানে কি করছে? আর এটা আমার মায়ের শাড়ি না? শুধু মায়ের শাড়ি না, আমাদের সবকিছুর দখল নিয়ে নিচ্ছে অনন্তা। মানে আবু অনন্তা আপুকে বিয়ে করেছে? নিজের বোনের মুখে এই কথা শুনে সোহেল যেন আকাশ থেকে পড়ে। তার বিশ্বাসই হচ্ছিল না ব্যাপারটা। সে ২ কদম পিছিয়ে বলে, কি বলছে এটা তুমি আপু? একদম ঠিক বলেছি সোহেল। ছোটবেলা থেকেই অনেক রাগী স্বভাবের। শুরুতে অবাক হলেও শীঘ্রই ব্যাপারটি নিয়ে তার মাথায় রাগ চেপে বসে। সে সাব্বির শেখের সামনে গিয়ে বলে, এসবের মানে কি আব্বু? এই বয়সে এসে তুমি কি অনর্থ করলে? বিয়ে করলে তো করলে, তাও এমন একজনকে যে কিনা তোমার মেয়ের বয়সী। তার বান্ধবী সাব্বির শেখের যেন একটু লজ্জা আসে না। এরপরেও তিনি বলেন, হ্যাঁ করেছি, তাতে কি সমস্যা? আমি বৈধভাবেই ওকে বিয়ে করেছি, কোনো পাপ পরকিয়া করিনি। তোমাদের ভাই বোনের এত ওভার রিয়াক্টের কারণ আমি তো বুঝতে পারছি না। সারা জীবন যখন তোমাদের কথা ভেবে একা কাটালাম, তখন তোমাদের কোনো সমস্যা ছিল না। এখন যখন একটু নিজের কথা ভাবলাম, তখন তোমাদের এত সমস্যা। এটাকে নিজের কথা ভাবা বলে না আব্বু, এটাকে বলে নোংরামো। সোহেল, এজন্য তুমি আপুর গায়ে হাত তুলতে যাচ্ছিলে, কারণ আপু তোমার এই নোংরামোর প্রতিবাদ করেছিল। সেম অন ইউ। তোমাদের ভাই বোনের মুখে খুব চোপা হয়েছে, তাই না? তোমার লজ্জা করছে না এত বড় একটা অঘটন ঘটিয়ে আমাদের উপর রাগ দেখাচ্ছ? সাব্বির শেখ এবার এগিয়ে গিয়ে অনন্তার হাত শক্ত করে ধরে বলেন, আমি কোনো ভুল করিনি, বরঞ্চ আমি নিজের জীবনের সব থেকে সেরা সিদ্ধান্তগুলোর মাঝে একটা নিয়েছি, অনন্তাকে বিয়ে করে। ওকে বিয়ে না করলে তো তোমাদের ভাই বোনের এই আসল রূপ আমার সামনে আসতোই না। সোহেল আর কিছু বলতে যাবে, তখন সুজাতাকে থামিয়ে দিয়ে বলে, থাক সোহেল, এই লোকটাকে আর কিছু বলে লাভ নেই। বুড়ো বয়সে ওনার ভীমরতি ধরেছে। শুনুন মিস্টার শেখ, আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, এতে আমার কোনো সমস্যা নেই। ইভেন আমিও, সোহেল, অনেক আগে থেকে ভেবেছিলাম ব্যাপারটা যে আপনি যদি নিজের সুখের জন্য কোনো সিদ্ধান্ত নেন সেটাকে আমরা সমর্থন করব, কিন্তু আপনি কি করলেন? আমাদের কিছু না জানিয়েই আমারই বান্ধবীকে বিয়ে করে ঘরে আনলেন। এনেছেন ভালো কথা, আমাদের একটু সময় তো দেবেন মানিয়ে নেয়ার। তা নয় দ্বিতীয় বিয়ের পর যেন আমরা আপনার শত্রু হয়ে গেছি। আমার সাথে বিগত 2 দিন ধরে আপনি কিরকম ব্যবহার করেছেন একটু ভেবে দেখুন। নিজের স্ত্রীর পক্ষ নিতে গিয়ে আপনি এতটাই অন্ধ হয়ে গেছেন যে বারবার সবকিছুতে আমাকে দোষারোপ করে গেছেন। আমার দিকটা একটুও বোঝেননি। আমার মানসিক অবস্থা কেমন একবার জানতে চেয়েছেন? সাব্বির শেখ বলেন, তোমাকে আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আমি বুঝতে পারছি অনন্তাকে নিয়ে তোমার এই সমস্যা কোথায়। ও যে এখন এই বাড়িতে তোমার থেকে বেশি সম্মান পাবে, এটা তুমি মানতে পারছো না। তবে শুনে রাখো, আমার স্ত্রীর সম্মান রক্ষায় যা করা লাগে আমি করব। আগামীকাল আমি আমার সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডেকে আমাদের বৌভাত পালন করব। সবার সামনে ওকে নিজের স্ত্রীর মর্যাদা দেব আমি। অনন্তা এবার এগিয়ে এসে বলেন, কিন্তু আপনি তো বলেছিলেন একটু সময় নিয়ে। কোন সময়ের দরকার নেই, ওরা প্রতিনিয়ত তোমায় ছোট করবে, সেটা আমি হতে দেব না। এবার পুরো সমাজ জানবে সত্যটা। সুজা বিদ্রূপ করে বলে, পুরো সমাজ তোমার উপর রুচির উপর থুতু দেবে, সেটাই দেখা বাকি এখন।
এদিকে সোহেল রাগে পাগল হয়ে যাচ্ছিল। সে বলে, "আমি কোনো বৌভাত হতে দেব না এই বাড়িতে। এসব কথা জানাজানি হলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? সাব্বির শেখ দমার পাত্র নন। তোমাদের কোনো পরামর্শ আমি চাইনি। তোমরা যা ব্যবহার করলে এখন না তোমাদের আমি আর নিজের পরিবার মনে করি না। এখন শুধু অনন্তাই আমার পরিবার।" সোহেল ক্রোধের সাথে সাব্বির শেখের দিকে তাকাই। আজ প্রথম আমার লজ্জা হচ্ছে নিজেকে তোমার ছেলে ভাবতে। এতই যখন লজ্জা হচ্ছে তাহলে নতুন বাবা খুঁজে নাও। সুজা ক্রোধের সাথে বলেন, "মিস্টার শেখ কি বলছেন ভেবে বলুন। তোমাদের দুজনকে আমার একটুও সহায় হচ্ছে না। যাও তো আমার চোখের সামনে থেকে।" অনন্তা সাব্বিরের শেখের কাঁধে হাত রেখে বলে, "রাগের মাথায় এসব কথা বলবেন না প্লিজ। ওরা না হয় ছোট কিন্তু আপনার তো ও ওদের দিকটা বোঝা উচিত।" সাব্বির শেখ অনন্তার মাথায় হাত বুলিয়ে দেন। সুজার উদ্দেশ্যে বলে, "দেখো সুজা তোমার বয়সী অনন্তা অথচ ওর ম্যাচুরিটিটা দেখো। ওরা দেখো শেখো। দুজন থেকে তুমি ২ দিন থেকে তুমি মেয়েটাকে কত বাজে কথা বলছো অথচ ও তোমাদের হয়ে কথা বলছে।" সোহেল এবার ক্ষোভে ফেটে পড়ে। পাশ থেকে একটা ফুলদানি তুলে এনে আছড়ে ফেলে সোহেল। "এসব পাগলামি করলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব।" সোহেল ক্ষোভের সহিত বলে, "সাহস থাকলে বের করে দেখাও। এই বাড়িতে আমারও অধিকার আছে। আপু তুই এসব আমায় জানাসনি কেন? একা এদের এসব রং-ঢং কেন সহায় করলি? এতক্ষণে আমি দাদি, চাচা সবাইকে ফোন করব। তারা এসে এর একটা বিহিত করবে।" সাব্বির শেখ কিছু বলতে যাবেন তার আগেই অনন্তা বলে, "এসব কিছু আমার জন্য হচ্ছে। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তাহলে সব ঠিক হয়ে যাবে" বলেই অনন্তা জোরে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সাব্বির শেখ তার পেছনে যেতে, যেতে বলে, "অনন্তা দাঁড়াও, আমার কথা শোনো।" এরপর পেছনে ফিরে বলেন, "খুশি হয়েছে তো এবার? এটাই চেয়েছিলে না?" সুজা বলে, "যান, যান আপনার সুগার বেবির পিছনে যান। আবার না আপনার থেকে ধনী কোনো লোক পেয়ে তার গলায় ঝুলে পড়ে।" ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।